হাই চুলবুলিস অ্যান্ড বুলবুলস, আশা করি আলোর আগের 3টা পার্ট তোমরা দেখে নিয়েছো। এবার আমরা লাস্ট পার্টে দেখেছিলাম প্রতিসরণ। তো আশা করি অতদূর অবধি সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি সমস্যা কোনো থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবে, আরেকবার ভিডিও করে দেওয়া হবে। আচ্ছা, আজকে আমরা শুরু করব প্রিজম বলে যে টপিকটা সেটা। তো প্রিজম এর আগে হয়তো কিছুটা জানা আছে সবার। প্রিজম কি জিনিস? আমাদের সিলেবাসে যে প্রিজমটা আছে সেটা ত্রিভুজাকার প্রিজম। তার মধ্যে আলোকরশ্মি ফেললে কিভাবে আলোকরশ্মি বেরোনোর সময় বেঁকে যায় আর কতটা বেঁকে যায় সেটা আমরা মাপতে চাই, মানে চ্যুতিকোণ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের সিলেবাসে ত্রিভুজাকার প্রিজম আছে। ত্রিভুজাকার প্রিজম বলতে যার সামনের এবং পেছনের যে তল দুটি, সেই দুটি হচ্ছে ত্রিভুজের আকৃতি, আর পাশে যে তলগুলো আছে সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার। আশা করি বোঝা যাচ্ছে। এইভাবে একটা তল আছে আয়তক্ষেত্র, এভাবে একটা আছে আয়তক্ষেত্র, আর সামনের দিক থেকে একটা আয়তক্ষেত্রাকার তল আছে, ঠিক আছে? আর সামনে পেছনে ত্রিভুজ, ওই জন্য ত্রিভুজাকার তল, এই প্রিজম। এই প্রিজমের 5টি তল আছে। এই 5টি তলের মধ্যে আমরা যদি প্রিজমটাকে এভাবে কেটে দেই, এভাবে কেটে একটা পাতলা, যেমন হচ্ছে আলুর চিপস গুলো বের করে, তো এভাবে যদি কেটে দেই, তাহলে কেটে দিলে কি হবে? একটা ত্রিভুজাকার অংশ বেরোবে। ওই অংশটাকে ধরে যদি সামনের দিকে ঘুরিয়ে দেই, তাহলে দেখতে একদম ত্রিভুজের মতো দেখাবে, তাই তো? এটাকে আমরা বলবো প্রিজমের একটা প্রধান ছেদ। আবারও বলছি, এই যে ত্রিভুজাকার প্রিজম, এর মাঝ বরাবর বা যে কোনো জায়গায় এভাবে যদি কেটে একটা পাতলা স্লাইস বের করি, তাহলে ওটা কি হবে? একটা ত্রিভুজই তো দেখতে হবে। এই জিনিসটাকে সামনে থেকে ঘুরিয়ে দেখলে একটা ত্রিভুজ হবে, যেটাকে আমরা বলবো প্রিজমের প্রধান ছেদ। তার আগে এই প্রিজমের টোটাল 5টা তল, তার মধ্যে 2টো ত্রিভুজাকার আগেই বললাম, আর দুপাশে 2টা আছে আয়তক্ষেত্রাকার তল, সামনেও একটা আয়তক্ষেত্রাকার তল। তো এই যে দুপাশের তল দুটি, ওটাই হচ্ছে এভাবে আছে, আর এই যে সামনের তলটা ছিল সেটা এভাবে আছে। এবার যে এই ছেদটা কেটে বের করলাম, এটাকে এ বি সি এই নামটা দেওয়া হলো। এখন আমরা এই যে দুটো তল, এখন তো এটা একটা সরল রেখা হয়ে গেল, কিন্তু ছিল কি? এইভাবে দুটো তল ছিল আর নিচে একটা তল ছিল। এই যে দুটো তল, এটাকে বলা হবে প্রিজমের প্রতিসারক তল, ঠিক আছে? তার মানে আলোকরশ্মি এই তলগুলোতে পড়লে প্রতিসরণ হয়ে পরের মাধ্যমে চলে যাবে। তো এই তলটা আর এই তলটা এ বি এসি, এটা হচ্ছে প্রতিসারক তল, আর নিচে যে তলটা ওটাকে বলা হবে প্রিজমের ভূমি। তো এই যে ভূমিটা, এটা একটু ঘষা থাকে কাঁচটা, তার ফলে কি হবে? আলোকরশ্মি ভুল করেও যদি এদিক দিয়ে প্রতিসরণ হয়ে যেতে চায়, পারবে না। এখানে ঘষা থাকার কারণে আলোকরশ্মি পড়বে, পড়ে প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে? এবার এই প্রিজমের গায়ে একটা আলোকরশ্মি ফেললে তার চ্যুতিকোণ কত হয়, কতটা রশ্মিটা বেঁকে যায়, সেটা আমরা নির্ণয় করব। তো এই যে প্রিজমের প্রধান ছেদ, একটু বড় করে আঁকছি। এই যে প্রিজমের প্রধান ছেদ এ বি সি, এর প্রতিসারক তল দুটো যেখানে মিলিত হয়েছে, সেখানে যে কোণ উৎপন্ন হলো, এটাকে প্রিজমের প্রিজম কোণ বলা হয়, যেটাকে সর্বদা এ দিয়ে, বড় হাতের এ দিয়ে চিহ্নিত করা হয়। এটা হলো প্রিজম কোণ, ঠিক আছে? আচ্ছা, এবার একটা আলোক রশ্মিকে যদি প্রিজমের গায়ে ফেলা হয়, তাহলে কি হবে? একটি আলোক রশ্মি যদি প্রিজমের উপর এসে পড়ে, কি হবে ঘটনাটা? প্রিজম না যদি থাকতো, তাহলে আলোক রশ্মিটা সোজা এই পথে বেরিয়ে যেত। এবার প্রিজম থাকার কারণে এইখানে ধরলাম পি কিউ হচ্ছে আলোক রশ্মি, যা কিউ বিন্দুতে এ বি তলের উপর আপতিত হয়েছে, ঠিক আছে? প্রিজমটি না থাকলে রশ্মি এই পথে বেরিয়ে যেত। থাকার কারণে এই বিন্দুতে একবার আলোর কি হবে? প্রতিসরণ। কারণ এখানে মাধ্যম চেঞ্জ হচ্ছে, বাইরের পুরোটাকে ধরে নাও বাতাস মাধ্যম, আর ভেতরের অংশে কাঁচ আছে। তাহলে বায়ু থেকে কাঁচে মানে কি? লঘু থেকে ঘনতে যাচ্ছে। তাহলে প্রতিসরণের পর রশ্মি কোন দিকে বেঁকে? প্রতিসরণের পর যেদিকে অভিলম্ব সেদিকে বেঁকে যায়। তাহলে কিউ বিন্দুতে একটা অভিলম্ব আঁকা প্রয়োজন। তো কিউ বিন্দুতে যদি অভিলম্বটা, এই যে তলটা, অভিলম্ব মানে তলের সাথে 90 ডিগ্রিতে থাকবে, এই তলের কিউ বিন্দুতে যদি একটা অভিলম্ব আঁকানো হয় কাল্পনিক, তাহলে অনেকটা এরকম হবে। এরপরে প্রতিসরণের পর রশ্মিটা কি হবে? অভিলম্বের কাছে সরে আসবে। এর ফলে প্রিজমের ভেতরে রশ্মিটা এইভাবে করে বেঁকে যাবে, ঠিক আছে?
প্রিজমের ভেতর দিয়ে রশ্মিটা এইভাবে করে বেঁকে যাওয়া শুরু করবে। এই যে যেদিকে যাচ্ছিল অভিলম্বের দিকে বেঁকে গেল। তো এই হচ্ছে রশ্মির গতিপথ। এরপরে রশ্মিটা এখানে গিয়ে আবার একটা মাধ্যম চেঞ্জ হচ্ছে, কাচের ভেতর থেকে বায়ুতে যাচ্ছে, তাহলে আবার প্রতিসরণ হবে। তাহলে এখানে যেখানে গিয়ে আপতিত হলো সেই বিন্দুটাকে নাম দেওয়া হচ্ছে আর বিন্দু। যদি এখানে দ্বিতীয় তলটা না থাকতো তাহলে প্রিজমের মধ্য দিয়ে রশ্মিটা কি এভাবে চলে যেত, কিন্তু থাকার কারণে কি হচ্ছে, মাধ্যম চেঞ্জ হচ্ছে, তাই আবার প্রতিসরণ হবে। সেই প্রতিসরণটাকে বোঝার জন্য আমাদের এই বিন্দুতে আর বিন্দুতেও আরেকটা অভিলম্ব আঁকাতে হবে। তো এই দিকের যে তল তার এই বিন্দুতে অভিলম্ব আঁকলে কেমন থাকবে, এরকম, ঠিক আছে। এই তলটার উপরে একটা অভিলম্ব আঁকালে এভাবে থাকবে। এবার প্রিজম থেকে রশ্মি বেরোচ্ছে, তো কি হচ্ছে, ঘন থেকে লঘু, কারণ বাইরে বাতাস লঘু মাধ্যম, ঘন থেকে লঘুতে হলে রশ্মি কি করবে, অভিলম্ব থেকে দূরে সরতে চাইবে। তো অভিলম্ব এইদিকে আছে, এদিকে না, এদিক থেকে দূরে সরবে, তাহলে এদিকে যাবে। তাহলে আলোক রশ্মিটা এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু চলে যাবে এই দিকে, যাওয়ার কথাটা ছিল এই দিকে, চলে যাবে এই দিকে, ঠিক আছে। এই হচ্ছে এস নাম দেওয়া হলো। তো পি কিউ আর এস এই হলো রশ্মির গতিপথ। ক্লিয়ার? এবার এই যে রশ্মিটা, এটা টোটাল কতটা বেঁকে গেল নিজেই দেখতে পাচ্ছ। প্রিজমটা যদি না থাকতো, গোটা প্রিজমটা, তাহলে পি কিউ বরাবর যে রশ্মিটা যাচ্ছে ওটা সোজাই নীল রঙের পথটা দিয়ে যেত, আর প্রিজমটা থাকার কারণে যাচ্ছে আর এস পথ দিয়ে। তো এটাকে নির্গত রশ্মিও বলা হয়। তো এই আর এস অংশটাকে যদি বর্ধিত করি, আর এস রেখাটাকে পেছনে যদি বর্ধিত করি, তাহলে ইজিলি বলা যাচ্ছে যে প্রিজম না থাকলে রশ্মিটা এই নীল কালারের ডট ডট রাস্তা দিয়ে যেত, প্রিজম থাকার কারণে এই ডট ডট রাস্তা দিয়ে এইদিকে চলে গেছে। তাহলে এখান থেকে রশ্মিটা এতটা বেঁকে গেছে। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল আর যেদিকে বেঁকে চলে গেল, এদের মাঝখানে যে কোণ, এটাকেই বলা হয় চ্যুতিকোণ। এর আগের ভিডিওতে বলেছিলাম, যেটাকে ডেল্টা দিয়ে লেখা হয়। তাহলে এক্ষেত্রে এদিকে যাওয়ার কথা, এদিকে চলে গেল, এর মধ্যবর্তী এই কোণটাই হচ্ছে ডেল্টা, ঠিক আছে। আচ্ছা, এবার কিউ বিন্দুতে প্রতিসরণ হয়েছে। তো আমরা জানি যখনই প্রতিসরণ হবে আলোর গতিপথ বেঁকে যাবে। তাহলে কিউতে যদি প্রতিসরণ না হতো তাহলে এই নীল রাস্তা দিয়ে যেত, প্রতিসরণ হওয়ার জন্য যাচ্ছে এই ডিপ নীল রাস্তাটা দিয়ে। তাহলে এখানে প্রতিসরণের জন্য নিশ্চয়ই রশ্মিটা এতটা কোণে বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে প্রথমবার প্রতিসরণের জন্য চ্যুতিকোণ, এটাকে বলতে পারি ডেল্টা ওয়ান। আর এখানে আবার প্রতিসরণ হয়েছে, যদি না হতো তাহলে এই নীল কালারের রাস্তাটা দিয়ে যেত, হওয়ার জন্য যাচ্ছে এই নীল রাস্তাটা দিয়ে। তাহলে যাওয়ার কথা এই রাস্তায় ছিল যদি প্রতিসরণ না হতো আর বিন্দুতে, আর যাচ্ছে এই রাস্তা দিয়ে, তাহলে এর মাঝখানে যে কোণ এটাও চ্যুতিকোণ। দ্বিতীয় প্রতিসরণের জন্য চ্যুতিকোণ এটা, তো এটা ডেল্টা টু। এইবার নিজেরা দেখতে পাচ্ছ এই যে কালো কালারের ডট ডট দেওয়া লাইনটা, ওই লাইনটাই নীল লাইন হয়ে গেছে। আর এই যে নীল লাইনটা অনেকটা এভাবে আছে, কালো যে ডট ডট লাইনটা এরকম করতে করতে এভাবে হয়ে গেছে, আর এই নীল কালারের যে লাইনটা ওটা এভাবে যাওয়ার পর এখানে ডট ডট হয়ে গেছে। তাহলে এই দুটাকে কি বলে, যদি একটা ক্রস চিহ্ন তৈরি হয় তাহলে দুই বিপরীত পাশের কোণকে কি বলা হয়, বিপ্রতীপ কোণ। আর এরা তো সর্বদাই সমান হয়। তাহলে এটা যদি ডেল্টা টু হয়, এই কোণটাকেও বলা যাবে ডেল্টা টু। একবার দেখে নাও জ্যামিতির নিয়মে, ক্রস চিহ্ন তৈরি হলে এই দুটোকে বলে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো কোণ সমান হয়, তাহলে এটা ডেল্টা টু হলে এটাও ডেল্টা টু হবে। এবার আমরা কিছু নাম দেব। ধরে নিচ্ছি এখানে অভিলম্বের নামটা দেওয়া হচ্ছে এম, এখানে টি, আর এই অভিলম্বের এই জায়গাতে আমি একটা ইউ নাম, ভি নাম দিয়ে দিচ্ছি, বা ডাব্লিউ ভি দিয়ে দিচ্ছি নামটা। আর এখানে যে বিন্দুটা, এই বিন্দুটাতে আমি নাম দিয়ে দিচ্ছি ইউ, ঠিক আছে, যে কোনো নাম ইউজ করা যেতে পারে। এবার আমি যদি এই ছোট ত্রিভুজটার দিকে তাকাই, ত্রিভুজটার নাম হচ্ছে ইউ কিউ আর। এই ত্রিভুজটার দিকে যদি তাকাই, এই যে ইউ কিউ আর, মনে হচ্ছে যেন এই বাহুটাকেই বাড়িয়ে দেওয়া হয়েছে, এই বাহুটাই বর্ধিত হয়ে গেছে। তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। ইউ কিউ আর ত্রিভুজের এই বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে এই যে বাইরে উৎপন্ন কোণটা যেটাকে ডেল্টা বলা ছিল এটা বহিস্থ কোণ। আর ছোট ক্লাসে জ্যামিতির একটা নিয়ম ছিল যে বহিস্থ কোণ ত্রিভুজের সর্বদা
ওর যে অন্তস্থ কোণ সেটা না, অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়। মনে আছে সবার? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের এই দুটো কোণ আছে ডেল্টা 1 ডেল্টা 2, এই যে, তো এই দুটো কোণের যোগফলের সমান হবে এটা। তাহলে আমরা ত্রিভুজ ইউ কিউ আর থেকে লিখতে পারি, কি লিখতে পারি, যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, তাই কি না? এই বহিস্থ কোণ এই দুটো কোণের যোগফল লিখতে পারি। তার মানে মনে হচ্ছে যেন টোটাল যতটা চ্যুতি কোণ তৈরি হয়েছে সেটা দুইবার প্রতিসরণের জন্য যে চ্যুতি কোণ তাদের যোগফলের শূন্য সমান। ঠিক আছে, এবার আমরা এই চ্যুতি কোণটাকে অন্যান্য আই আর এর ভাষায় প্রকাশ করব। তো এই যে আলোক রশ্মিটা এসে পড়ছে, তাহলে যে বিন্দুতে পড়েছে এটা হয়ে গেল আপতন কোণ, ইজিলি বোঝা যাচ্ছে, I1 বলা হচ্ছে এটাকে। কিউ বিন্দুতে প্রতিসরণের পর রশ্মি এই পথে গেল আর অভিলম্ব এটা, তাহলে এটা কি, প্রতিসরণ কোণ। প্রথমবারের প্রতিসরণ কোণটাকে R1 বলা হচ্ছে। এবার একটু গোলাতে পারে, কাচের ভেতরে যে কোণগুলো ওটাকে আর দিয়ে লেখা হবে, বাইরের গুলোকে, বায়ুতে থাকা কোণগুলোকে আই দিয়ে লেখা হচ্ছে, একটা নাম। তো এই নীল রশ্মিটা আর বিন্দুতে গিয়ে আবার প্রতিসরণ হয়েছে, তাহলে এখানে প্রতিসরণের জন্য এটা অভিলম্ব, এই যে টি থেকে ভি এর যে লাইনটা এটা ছিল অভিলম্ব, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এখানে হচ্ছে এইটা আপতন কোণ, এটাকে লেখা হচ্ছে R2। আর এখানে প্রতিসরণের পর রশ্মি গেছে এই পথে, আর এই বিন্দুতে অভিলম্ব ছিল এটা, তাহলে প্রতিসরণের পর যে কোণটা তৈরি হয় সেটাকে বলে প্রতিসরণ কোণ, সেটাকে I2 লেখা হচ্ছে। একটু গুলিয়ে যায়, প্রথমে আপতন কোণ I1, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে এটা, কেন, কারণ এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। আবার এই রশ্মিটা এখানে গিয়ে আপতিত হয়েছে, তাহলে এখানে অভিলম্ব কোণটা এই যে ডট ডট লাইনটা, তাহলে এই ডট ডট লাইনের সাথে এটা হচ্ছে আপতন কোণ, এটাকে R2 নাম দেওয়া হলো খালি। আর এই বিন্দুতে প্রতিসরণ কোণ কোনটা, এই যে অভিলম্ব, আর এই যে রশ্মিটা প্রতিসৃত হয়ে গেল, নীল কালারের রশ্মি থেকে কালো অবধি কোণটা, এটা হচ্ছে I2। ঠিক আছে, এবার আশা করি মনে আছে যে যদি লঘু থেকে ঘনতে আলোক রশ্মি যায় তাহলে চ্যুতি কোণ কত হয়, এর আগের ভিডিওতে বলেছি, একবার দেখে নাও। লঘু থেকে ঘন, তাহলে কিউ বিন্দু, কিউ বিন্দুতে যদি চেক করি তাহলে এখানে ডেল্টা যেটা চ্যুতি কোণ ডেল্টা 1 সেটা, আর লঘু থেকে ঘনতে কি হয়, চ্যুতি কোণের মান I মাইনাস আর হয়, তাহলে এখানে I কত, I1, আর আর হচ্ছে R1, তাহলে I1 মাইনাস R1। আগের ভিডিও দেখা থাকলে এটা মনে থাকবে। আর আর বিন্দুতে প্রতিসরণের জন্য এখানে যদি চ্যুতি কোণ মাপতে যাই তাহলে কত হবে, আর বিন্দুতে আপতন কোণ কত, R2, প্রতিসরণ কোণ হচ্ছে I2, এটা কিন্তু উল্টো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এখানে কি হয়েছিল, আলোক রশ্মি ঘন থেকে লঘুতে গেছে, ঘন থেকে লঘুতে গেলে চ্যুতি কোণ কি হয়, আর মাইনাস আই, মানে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। একটু ভিডিও আগেরটা দেখে নাও। তাহলে এখানে প্রতিসরণ কোণ তো I2 আর আপতন কোণ হচ্ছে R2, কারণ ঘন থেকে লঘুতে গেছে, তাহলে I2 থেকে R2 বিয়োগ হবে, I2 থেকে R2টা বিয়োগ হবে। ঠিক আছে, এই দুটো ভ্যালু যদি এই সমীকরণে বসানো যায় তাহলে পাবো ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস ডেল্টা 2 I2 মাইনাস R2। এতটা ঠিক আছে, একটু দেখে নিই। ডেল্টা 2 হচ্ছে I2 মাইনাস R2, ক্লিয়ার। এবার আমরা কি করতে পারি, I1 আর I2টাকে একসাথে রাখলাম, R1 আর R2 দুজনের কাছে মাইনাসটা কমন নেওয়া হলো, কমন নিলে R1 যোগ R2 হয়ে গেল। ঠিক আছে, তো চ্যুতি কোণের সমীকরণ তো তৈরি হয়ে গেছে, কিন্তু সমস্যাটা কি, বাইরে থেকে আলোক রশ্মি যখন ফেলা হলো কত ডিগ্রিতে পড়েছে আপতন কোণ, ওটা বাইরে থেকেই মাপা যাবে। এই রশ্মিটা যেটা বেরোয় গেল এখানে কত ডিগ্রি কোণ করে বেরোয়ছে, মানে I2, ওটাও মাপা যাবে। প্রিজমের বাইরে থেকে এই দুটো কোণ তো মাপতে পারবো, কিন্তু R1 আর R2 এই কোণগুলো তো প্রিজমের ভেতরে তৈরি হয়েছে, এই কোণগুলো কি করে মাপবো, তো এটা একটু সমস্যাজনক বিষয়। যে প্রিজমের কাচের ভেতরে ঢুকে R1 আর R2 ক্যালকুলেট করতে পারলে তবে তো এখানে বসাতে পারবো।
তো এটা খুব জটিল একটা প্রসেস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা R1 আর R2 কে এমন কিছুর সাহায্যে লিখবো যাতে ওই জিনিসটার ভ্যালুটা আমরা তাড়াতাড়ি বসায় ডেল্টার ভ্যালুটা ডিরাইভ করতে পারি। তো তাই জন্য আমরা কি করব, এবার খালি মনে রাখতে হবে একটা চতুর্ভুজ নেওয়া হবে, একটা ত্রিভুজ। ত্রিভুজ নিব নিচের যে ত্রিভুজটা একদম নিচে, কিউ টি আর, এই নিচের একদম ত্রিভুজটা, একদম নিচে যে ত্রিভুজটা কিউ টি আর, এখানে ত্রিভুজের দুটা কোণ কত, R1 R2, আর তৃতীয় কোণের নামটা QTR। তাহলে ত্রিভুজ QTR নেওয়া হলো, এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া থাকলো। QTR যে কোনো ত্রিভুজের আশা করি জানা, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে R1 R2 এই যে দুটো কোণ, আরেকটা কোণের নাম QTR লিখলাম, যোগ কোণ QTR সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা নিব বলছিলাম চতুর্ভুজ। চতুর্ভুজ মাথা থেকে শুরু করে এই অবধি নিব। এই যে বড় চতুর্ভুজটা দেখা যাচ্ছে এ কিউ টি আর, মানে ত্রিভুজের নামের সাথে খালি এটা এ কিউ টি আর, চতুর্ভুজ এ কিউ টি আর। ঠিক আছে, চতুর্ভুজটা একবার আঁকছি। উপরে আছে এ, এখানে কিউ, এরকম ভাবে আছে টি, এখানে আর। ঠিক আছে, এবার যে কোনো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 হয়। এখানে এই দুটো কোণ দেখো 90 ডিগ্রি। কেন? এই যে কিউটি, এই লাইনটা কিউটি পাই না, এই যে কিউটি লাইনটা, এমনি বললাম, কিউটি যে লাইনটা, এটা তো কি ছিল, এই তলের উপর অভিলম্ব ছিল। তো অভিলম্ব সবসময় কত ডিগ্রিতে থাকে, তলের সাথে 90 ডিগ্রিতে থাকে। তাহলে তার কারণে এই লাইনটা এই জায়গাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। একইভাবে এটাও ছিল অভিলম্ব, তাহলে এই গোটা কোণটা, এখানে যে কোণটা, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ হবে 90 90। আর বাঁচলো এই কোণটা আর এই কোণটা, তাহলে লিখতে পারি কোণ এ যোগ, এটাকে লিখছি কিউটিআর, যোগ এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। তো দুটো 90 ডিগ্রি, আর চারটা কোণের যোগফল চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এ আর কিউটিআর রাখা হলো, 90 90 180, ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। আমি এটা একবারে করছি, 360 180 এদিকে গিয়ে বিয়োগ হচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, একেবারে 180। এটা আর এটা, এই দুটো সমীকরণ থেকে দেখো ডান পক্ষটা সমান। 2 নং আর 3 নং সমীকরণ দুজনের ডান পক্ষ 180, তাহলে ম্যাথের ভাষায় বাম পক্ষটাও সমান হবে যদি ডান পক্ষ সমান হয়। তাহলে বাম পক্ষকে যদি তুলনা করি, 2 ও 3 তুলনা যদি করে দেই, তাহলে কি হবে, তুলনা করলে কিউটিআর ওর সাথে কিউটিআর মিলে যাচ্ছে। তার মানে R1 আর R2 যে যোগফল, সেটার সাথে কোণ এ সমান হবে। আবার দেখো ডান পক্ষটা দুজনের সমান, 2 আর 3 এর, তাহলে বাম পক্ষটাও সমান। বাম পক্ষে কিউটিআর আর কিউটিআর ম্যাচ করে যাচ্ছে, তার মানে সমান হতে গেলে কোণ এর সাথে কে সমান হবে, R1 আর R2 যোগফল। তাহলে সেই কারণে কোণ এ সমান লিখতে পারি R1 যোগ R2। এটাকে লিখে করলেও করা যেতে পারে, একটু লাইন বাঁচানোর জন্য, যাতে, কারণ প্রমাণটা অনেক বড়। ঠিক আছে, পরীক্ষা আসলে অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায়, লাইন কমানোর জন্য এভাবে করিয়ে দিচ্ছি, তোমরা লিখে লিখেও করতে পারো। তো কোণ এ সমান R1 ও R2, R1 আর R2 যোগফল, এটাও একটা সমীকরণ। আলোর চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো করতে হয় প্রিজমের, তার মধ্যে এই সমীকরণটাও দরকার হয়। ঠিক আছে, তো এটাও মনে রাখতে হবে। এইবার সুবিধা কি হলো, আমাদের সমস্যা কোথায় ছিল, এই লাইনেই তো সমীকরণ রেডি। তখন বলেছিলাম I1 আর I2টা তো বাইরে থেকে মাপা যায়, কিন্তু R1 আর R2টা ভেতরে ম্যানেজ করা বা মানে মেজার করা একটু কষ্টসাধ্য। তো সেই কারণে আমরা দেখো R1 আর R2 ওর যোগফলটাই পুরো পেয়ে গেলাম প্রিজমের যে কোণটা ছিল, কোণে। তাহলে এটা একটা কাচের প্রিজম যদি হয়, তাহলে এটা তো বাইরে থেকে তুমি চাঁদা দিয়েও মাপে নিতে পারবে কোণটা। জেনারেলি আমরা যখন আমাদের কলেজে প্র্যাকটিক্যালে করেছিলাম, এই কোণের মানটা 60 ডিগ্রি বা তার কাছাকাছি কিছু একটা হয়, 57 58 এরকমও হয়। তো এই কোণটা বাইরে থেকে আমি মেপে নিতে পারবো, তাহলে R1 আর R2 মাপার প্রয়োজন পড়ছে না। তাহলে R1 আর R2 যে যোগফল, তার জায়গায় বসানো যাবে কোণে। তাহলে 1 নম্বর সমীকরণে যদি এটা বসিয়ে দেই, তাহলে কি তৈরি হচ্ছে, ডেল্টা
ডেল্টা সমান I1 যোগ I2 তো ছিল, মাইনাস এটার জায়গায় খালি বসছে কোণ এ। এই যে সমীকরণটা, এটাই হচ্ছে ফাইনাল প্রুফ। এটাই 3 নম্বর হিসাবে, কখনো 2, 3-এই বেশি আসার চান্স থাকে। স্কুলে পরীক্ষাগুলোতে প্রায়ই আসে, মাঝে মাঝে অনেক স্কুলেই, তো এটা দেখে রাখতে পারো। ঠিক আছে, আবার বলছি, প্রিজমের মধ্যে আলোক রশ্মি ফেললে সেই রশ্মি কিভাবে করে বেঁকে যায়, বেঁকার ফলে যে চ্যুতিকোণটা উৎপন্ন হয়, সেই চ্যুতিকোণ ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সেটাকে এই চিহ্নটা দিয়ে লেখা হয়, বাংলার একের মতো দেখতে, কিন্তু এটা একটা গ্রিক অক্ষর মেবি, তো এটা হচ্ছে ডেল্টা বলে এই চিহ্নটাকে। তো এই ডেল্টার ভ্যালুটা কত, সেটাকে আমরা আপতন কোণ, ফাইনাল যে রশ্মিটা বেরোলো এই কোণটাকে নির্গমন কোণও বলা হতে পারে, বা দ্বিতীয় ক্ষেত্রের যে প্রতিসরণ কোণ, যেটা বাইরে থেকেই মাপা যায়, তো আপতন, নির্গমন কোণ আর প্রিজম কোণের ভাষায় প্রকাশ করলাম, যাতে ইজিলি কোনো রশ্মি এখানে ফেললে কতটা চ্যুতি ঘটছে মাপা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা মনে রাখার জন্য মূল বিষয় আমি একটু বলে রাখি, এই প্রমাণটা তো দেখে নেবে যে যতটা করলাম। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরবর্তীতে এরপরে লেন্স আছে, লেন্সে একটা ধারণা সিম্পল রাখতে হবে। প্রিজমের একটা কথা ইউজ হবে লেন্সে, যখন করানো হবে বলা হবে, এই যে আলোক রশ্মিটা প্রিজমের মধ্য দিয়ে গেল, ভালো করে খেয়াল করো, প্রথমেই বলেছিলাম, একবার ভিডিওটা আগে দেখে নেবে, এই দুটো ছিল প্রিজমের প্রতিসরক কোণ, আর এটাকে কি বলা হয়েছিল মনে আছে, প্রিজমের ভূমি, যেটা ঘষা থাকে। তো কি হলো, মনে হচ্ছে যেন রশ্মিটা এদিকে যাওয়ার কথা ছিল, ওই দিক থেকে ভূমি যেদিকে আছে, ভূমি নিচে, তো ভূমির দিকে বেঁকে গেল রশ্মিটা। এটা মনে রাখতে হবে, প্রিজমে যখনই আলোক রশ্মি প্রতিসৃত হয়ে বেরিয়ে যায়, যেদিকে ভূমি একটু হলেও ওই দিকে বেঁকে যাবে। আর এই কথাটা লেন্সে এক জায়গায় ইউজ হবে, যখন হবে বলে দেবো, তো একটু খেয়াল রেখো। আর এই হচ্ছে প্রমাণ, তো পড়তে থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, আপাতত এইটুকুই। ঠিক আছে।